কমেন্ট বলেছি এটা আগামী ক্লাসে ম্যাটেরিয়ালটা কভার করব, তারপরে পরে প্রয়োজন হবে। তো আমাদের আগামী ক্লাসে কোর্স শেষ হলেও আরো তো তারা 3টা ক্লাস থাকার কথা, সেগুলিতে আমি ঠিক ফর্মাল ক্লাস আর নিতে চাচ্ছি না, বাট বলো স্যার বলো। হ্যাঁ, একটু আস্তে শোনা যাচ্ছে। আস্তে শোনা যাচ্ছে? জি স্যার। দেখো এখন শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে, বাট ভলিউমটা অনেক কম শোনা যাচ্ছে স্যার আজকে। ভলিউম আজকে কম কেন, কি কারণে বুঝতে পারছি না। অন্যরা রেসপন্স করো। রোল 53 নাফিস। জি স্যার, আস্তে শোনা যাচ্ছে। আস্তে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা? রোল 70 শুনতে পাচ্ছ? নামি শুনতে পাচ্ছ? স্যার আপনার ভয়েস হচ্ছে একদম প্রথম থেকেই একটু আস্তেই শোনা যায়। আজকে কোনো ডিফারেন্ট কিছু হয় নাই। তাই না? আমি তো তোমাদেরকে জিজ্ঞেস করি যে আমি কি আরো জোরে বলবো কিনা। স্যার আপনি বলার পরও স্যার আচ্ছা ঠিক আছে, স্পিকারটা আমি মুখের কাছে নিয়ে বলছি, তাতে কি শোনা যাচ্ছে? জি স্যার। বেটার? স্যার বেটার। এটা বেটার? এখন ঠিক আছে, শোনা যাচ্ছে, সমস্যা নেই। ঠিক আছে, স্পিকারটা মুখের কাছে নিয়ে বলছি। ওকে, সেটিং এর কোনো চেঞ্জ হয়েছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। এক্সপ্লানেশন ডাউট থেকে থাকে সেটা নিয়ে ডিসকাস করা যেতে পারে, কিন্তু সেটা আমি সেই ক্লাসগুলোতে কোনো অ্যাটেন্ডেন্স দেব না, যেহেতু সেগুলো ফর্মাল ক্লাস না। সো ইটস অপশনাল এবং অ্যাট ইউর রিকোয়েস্ট। যদি তোমরা কেউ যদি সেরকম মনে করো তাহলে ইউ সেন্ড মি অ্যান এসএমএস। আমার নাম্বার তো আছে নাকি? আমার মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, তাহলে তোমার কাছে না থাকলেও তোমাদের সিআর কে বললে তার কাছে আছে, তাদের কাছে আছে। সো যাদের কোনো কিছু নিয়ে জানার প্রয়োজন থাকবে দে ক্যান অ্যাটেন্ড। ওকে, আর তোমরা যদি কোনো রিকোয়েস্ট না করো তাহলে আমি সেই ক্লাসগুলো আর নেব না। কনসিডার দ্যাট ইটস কমপ্লিট। আমি যেটা বলছি যে ওগুলো ফর্মাল ক্লাস হবে না এবং কোনো অ্যাটেন্ডেন্সও থাকবে না সেগুলোতে। আচ্ছা, আমরা আজকে ম্যাটেরিয়ালে যাই। Let me share the screen. আজকে অ্যাটেন্ডেন্স কম দেখছি, 99। অনেক অ্যাটেন্ডেন্স থাকে। স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আমরা যে টপিকস নিয়ে আলোচনা করছি সেটা স্ট্রেস ডিস্ট্রিবিউশন। কোথায় ডিস্ট্রিবিউশনটা কোথায়? বিলো সাবসারফেস, বিলো এ লোডিং সারফেস। অ্যাকচুয়ালি আমরা ন্যাচারাল গ্রাউন্ডের উপরে বা ন্যাচারাল হোক বা ফিল গ্রাউন্ড হোক, তার উপরে কোনো লোড চাপালে সেটা ফুটিং অথবা এমব্যাঙ্কমেন্ট অথবা ফিল, এই জাতীয় যে কোনো লোড চাপালে তার নিচে স্ট্রেস কি ইনক্রিজ হবে সেটা নিয়ে আমরা এই ডিসকাস করছি গত কয়েকদিন থেকে। এবং এই টপিকসে টুডে ইজ 4th ক্লাস,
দিস ইজ 4th ক্লাস। আমরা বেশ কয়টা সিচুয়েশন দেখেছি, পয়েন্ট লোড থেকে শুরু করে লাইন লোড, দেন স্ট্রিপ লোড, স্ট্রিপের মধ্যেও ইউনিফর্ম স্ট্রিপ লোড, ট্রায়াঙ্গুলার স্ট্রিপ লোড, তারপরে রেক্ট্যাঙ্গুলার লোডের এরিয়া, সার্কুলার লোডের এরিয়া, এবং ইত্যাদি এগুলোই দেখেছি। এগুলোর মধ্যে একটা কম্পারিজন, আজকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা কম্পারিজন দেখানো হচ্ছে। এগুলো কেন দরকার? বিকজ আমরা শুরুতেই বলছি যে আমাদেরকে ডিসিশন নিতে হয়, এবং ডিসিশন নিতে আমার কনসেপ্ট, আমার মার্জিন কতটুকু আছে, সিচুয়েশন গুলোর ভেরিয়েশন কি হতে পারে, কোন লেভেলে হতে পারে, সেগুলো সম্পর্কে ধারণা তৈরি করতে হয়। সেজন্য এই কম্পারিজন। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে এখানে হয়তো আগের ক্লাসেও বলেছি, যে এই পর্যন্ত আমরা যা ডিসকাস করছি সবই ফর ইনক্রিজ ইন ভার্টিক্যাল স্ট্রেস। ভার্টিক্যাল স্ট্রেসটা আমাদের দরকার লাগছে সেটেলমেন্ট ক্যালকুলেশনে, কিন্তু সেটেলমেন্ট ছাড়াও আমাদের অন্য আরেকটা প্রয়োজন হতে পারে, যেটা বিয়ারিং ক্যাপাসিটি। বিয়ারিং ক্যাপাসিটি ডক্টর আবু সিদ্দিক কভার করছেন শিয়ার স্ট্রেংথ থেকে। তো সেই বিয়ারিং ক্যাপাসিটি গভর্ন, সেক্ষেত্রে যে ধরনের ফোর্স ইনভলভড, দ্যাট ইজ দি শিয়ার স্ট্রেস বা শিয়ার স্ট্রেংথ। তো উপরে যখন আমরা এরকম লোড চাপাই, সেটা নিচে কোনো একটা সলিড এলিমেন্টের উপরে শিয়ার স্ট্রেসও তৈরি করে, শুধু ভার্টিক্যাল স্ট্রেস বাড়ায় না, শিয়ার স্ট্রেসও বাড়ায়। তোমরা এসএমএ একটা এলিমেন্টের উপরে দেখেছো যে প্রত্যেকটা সারফেসে একটা, তুমি যদি কিউবয়েডাল একটা এলিমেন্ট চিন্তা করো, সেখানে প্রত্যেকটা সারফেসের উপরে একটা করে নরমাল স্ট্রেস এবং দুটো করে শিয়ার স্ট্রেস ইন এ জেনারেল সিচুয়েশন হতে পারে। সো এখানে শিয়ার স্ট্রেসও বাড়ে, সেটা আমরা ডিসকাস করিনি, কিন্তু সেগুলোর ইকুয়েশনও বইয়ে আছে। বিজনেস সেগুলোর জন্য ইকুয়েশন দিয়েছেন, সেটাই পর্যন্ত আমরা ডিসকাস করিনি, কিন্তু প্রয়োজন হলে তোমাদেরকে সেগুলো দেখতে হবে, নট ফর দিস কোর্স বাট ফর ইউর রিয়েল লাইফ, ফর ইউর প্রফেশনাল লাইফ। এবং সেটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটির জন্য দরকার। এখানে এই ফিগারে গ্রাফিক্যালি দেখো, স্ট্রিপ লোড, সার্কুলার লোড এবং স্কোয়ার লোড, এই তিনটার কম্পারিজন করা হয়েছে। এখানে ভার্টিক্যাল এক্সিসে আছে ডেপথ বাই বি। হোয়াট ইজ বি? সার্কুলার লোডের জন্য বি হচ্ছে ডায়ামিটার, স্কোয়ার লোডের জন্য ওয়ান অফ দ্য ডাইমেনশনস, আর স্ট্রিপ লোডের জন্য বি হচ্ছে তার স্ট্রিপটার উইডথ। অন্য ডিমেনশনে স্ট্রিপ লোড মানে হচ্ছে, সেটা হচ্ছে অন্য ডিমেনশনে, দ্যাট ইজ আপ টু ইনফিনিটি ইন বোথ ডিরেকশনস, প্লাস ওয়াই এন্ড মাইনাস ওয়াই। তুমি যদি ইকুয়েশনটা খেয়াল থাকে, পিকচারটা খেয়াল থাকে, আমরা যেগুলো ডিসকাস করেছিলাম। আর হরিজন্টাল এক্সিসে আছে সিগমা জি বাই কিউ। এখানে কিউটা কি জিনিস মনে আছে কারো? ফোর্স পার লেন্থ বা এরিয়া, যেটা সেটা হচ্ছে যে লোডটা আমরা চাপাচ্ছি, সেই ডিস্ট্রিবিউটেড লোডটা হচ্ছে কিউ। এখানে যে স্ট্রিপ লোড, স্কোয়ার, সার্কুলার, প্রতিটার ক্ষেত্রেই সেটা কি হবে? ফোর্স পার ইউনিট এরিয়া। লাইনের বেলায় ছিল সেটা পার ইউনিট লেন্থ, আর বাকি সবগুলোর ক্ষেত্রে পার ইউনিট এরিয়া। সো আমরা জাস্ট ইকুয়েশনের গুলো যদি পাশাপাশি রেখে দেখতাম, সেখান থেকে বোঝাটা ডিফিকাল্ট হতো ম্যাগনিটিউড সম্পর্কে। কিন্তু দেখো গ্রাফিক্যালি এখানে আমরা এই ডিফারেন্সটা আমাদের কাছে ভিভিড, হ্যাঁ, চোখের সামনে পার্থক্যটা খুব সহজে ধরা পড়ে এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অনেক ক্ষেত্রে। কি দেখতে পাচ্ছি? যে এদিকে জেড বাই বি ইনক্রিজিং ডাউনওয়ার্ডস,
এদিকে সিগমা জি বাই কিউ ইনক্রিজিং। তো সিগমা জি বাই কিউ ইনক্রিজিং ওএসপি হওয়া মানে কি, আমরা যদি কিউ সেমই রাখি সবগুলো কেসের ক্ষেত্রে, কিউ সেম রাখলেও এই প্যারামিটারটা ইনক্রিজ করছে মানে হচ্ছে নিচে প্রেসার ইনক্রিজ করবে, হ্যাঁ, একই কিউর জন্য। এখন যতই জেড বাই বি বাড়ছে প্রেসার কি হচ্ছে, কমছে না বাড়ছে? নিচে, কারণ এইখানে 1, তার থেকে এদিকে এটা কি হচ্ছে, কমছে, তাই তো? যতই জেড বাই বি বাড়ছে, জেড বাই বি বাড়া মানে কি, আমার উইডথের তুলনায় ডেপথ বাড়ছে, হ্যাঁ, বা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে তার সাইজের তুলনায় ডেপথ বাড়ছে, সার্কুলারের ক্ষেত্রে তার ডায়ামিটারের তুলনায় ডেপথ বাড়ছে। তো যত ডেপথে যাব এমনিতে আমাদের কমন সেন্স বলে যে নিচে স্ট্রেস ইনক্রিজটা কমতে থাকবে। তো সেটা অবশ্য লিনিয়ার না, এরকম লিনিয়ার না, দেখা যাচ্ছে সেটা একটা ডেপথ পর্যন্ত একটা ইনক্রিজিং হারে বাড়ছে, তারপরে বাড়ছে না কমছে, এটা আসলে এখান থেকে এটা 1 ছিল, 1 থেকে এটা কমছে at a larger rate. This decrease is at a larger rate up to about z by b equal to say 1. তারপরে তোমাদের কারো স্পিকার অন আছে, সেখান থেকে সাউন্ড আসছে, মিউট করে নাও সবাই। তারপরে সেখান থেকে আমরা দেখছি যে এই জেড বাই বি 1 থেকে নিচের দিকে গেলে এইখানে ডিক্রিজের রেটটা অনেক কম, কেমন? সো এই যে ইম্পর্টেন্সটা, যে কত ডেপথ পর্যন্ত এটা বাড়ছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কেমন? মানে ইনফ্লুয়েন্সটা, অর্থাৎ এখানে কত ডেপথ পর্যন্ত এর ইনফ্লুয়েন্সটা সিগনিফিক্যান্ট, সেটাও একটা ধারণা এখানে হচ্ছে। অবশ্যই এটা 20%, এই 1 এর এখানে 20 এই রেশিওটা পয়েন্ট, আর যদি আমরা 0.1 এ যাই তাহলে সেটা হবে জেড বাই বি 2। আরেকটা জিনিস এখানে খেয়াল করার আছে যে স্ট্রিপ লোডের জন্য কোনো একটা জেড বাই বি রেশিওতে স্ট্রিপ লোডিং, সেই ক্ষেত্রে একই ডেপথে স্ট্রেস ইনক্রিজটা বেশি, তাই না? হরাইজন্টালি তুমি যদি দেখো কোনো একটা সেম ডেপথে, এখানে স্ট্রিপের জন্য এটা ডান দিকে আছে, স্ট্রিপের জন্য যে কার্ভটা সেটা ডান দিকে, তো এটা হায়ার। আর স্কোয়ার এবং সার্কুলার আসলে জিওমেট্রিক্যালি যদি বি বাই বি আর এটা ডায়ামিটার বি হয়, এখানে খুব একটা পার্থক্য নাই, সিগনিফিক্যান্ট পার্থক্য নাই, এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, এই কথাগুলো এখানে বলা হয়েছে। এই যে 10% অফ লোড ইন্টেন্সিটি, এটা দিয়ে তো আমরা আসলে পার্সেন্টেজও বলতে পারি যে এটা 0.20 মানে হচ্ছে 20% অফ কিউ, এটা যেহেতু রেশিও। সো একইভাবে 0.1 মানে 10% অফ কিউ। তো সেখানে 10% অফ লোড ইন্টেন্সিটি কোথায় দাঁড়াচ্ছে, এটা 10% দাঁড়াচ্ছে অ্যাবাউট 2 তে ফর সার্কুলার এন্ড স্কোয়ার লোড। কিন্তু স্ট্রিপের বেলায় সেটা আরো নিচে হবে, হ্যাঁ, অনেক নিচে হবে। আর 30% অফ লোড ইন্টেন্সিটি, 30% হচ্ছে এই জায়গায়, সেখানে এটা কোথায় 0.3, এটা আছে অ্যাবাউট বি তে, এখানে সেটা বি, 30% অফ লোড ইন্টেন্সিটি এটা বি হবে ফর স্কোয়ার এন্ড সার্কুলার ফুটিং, এটা বি। আর সরি, এটা এটা স্ট্রিপ লোডের কথা বলা হচ্ছে। স্ট্রিপ লোডের ক্ষেত্রে 30% এর বেলা কোথায়, সেটা 2 তে, 2 বি তে। ওকে, 30% এর বেলায় 2 বি তে, এটা 30.3। তো ভার্টিক্যালি নিচে আসলে আমরা স্ট্রিপের কার্ভকে হিট করলে এটা 2 বি, 2 বি করসপন্ডিং। আর 10% কোথায় আসছে, এখানে 10% অফ লোড ইন্টেন্সিটি, এখানে 10% এর ক্ষেত্রে স্ট্রিপের ক্ষেত্রে এটা আরো নিচে আসলে, এটা 3 বি না, এটা আরো নিচে, 3 বি না, এটা চেঞ্জ করে দিই। এটা কি বোঝা গেল এই জায়গায় যে কার ক্ষেত্রে
নিচে স্ট্রেস ইনক্রিজ বেশি হবে স্ট্রিপ লোডের ক্ষেত্রে, এবং ইনফ্লুয়েন্সও একটা জোন সম্পর্কেও একটা প্রিলিমিনারি ধারণা এখানে আমরা পাচ্ছি স্ট্রিপের ক্ষেত্রে বেশি। তাছাড়া সার্কুলার এবং স্কোয়ারের ক্ষেত্রে স্ট্রেস ইন্টেন্সিটিটা মোটামুটি এক সমান, স্কোয়ারের সামান্য একটু বেশি সার্কুলারের চেয়ে, তাও সেই বেশিটা কত 10% না, 10% মানে এরকম একটা ঘর, এটা হয়তো কত 4%, 3-4%। এবং আরো যেটা বলেছি যে আপ টু এ সার্টেন ডেপথ এই স্ট্রেস ইনক্রিজটা রাদার শার্প অর সিগনিফিক্যান্ট, তারপরে সেটা ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। এখান থেকে আমাদের আরেকটা ধারণা জন্মায় যে প্রেসার বাল্ব, আমার ইনফ্লুয়েন্স জোন, একটা লোডিং এরিয়ার নিচে ইনফ্লুয়েন্স জোন কি হবে। তো এটাকে বলা হচ্ছে প্রেসার বাল্ব অর আইসো বাল্ব। আইসো শব্দটা অনেক জায়গায় পেয়েছো তোমরা, বার জিনিসটা প্রেসারের সঙ্গে রিলেটেড। আইসো বার, লাইন্স অফ ইকুয়াল প্রেসার অর ইকুয়াল স্ট্রেস। These are contours actually, lines. তোমরা তো সার্ভে করে এসছো, কন্ট্রোল এমনিতে এলিভেশনের কন্ট্রোল, যেটা লাইন্স অফ ইকুয়াল আরএল, এরকম আইসোক্রোন পেয়েছো, এটা আইসোবার, লাইন্স অফ ইকুয়াল স্ট্রেস বিলো এ ফুটিং, সেটাকে বলা হচ্ছে প্রেসার বাল্ব। বাল্ব কেন বলা হচ্ছে, যে সে this is a strip load যার width capital B or 2 times small b, এর নিচে আমরা যদি সিগমা জি বাই কিউ, এটা যদি আমরা সে হাফ চিন্তা করি, তাহলে সেটা এরকম একটা শেপ দাঁড়াবে সেই কন্ট্রোরটা। অর্থাৎ এই কন্ট্রোরের প্রত্যেকটা পয়েন্টের উপরে সিগমা জি বাই কিউ হাফ, এরকম। এটা যদি আমি 1/4 বা 0.25 যাই, এটা স্ট্রিপ লোড না, স্ট্রিপ লোড। আচ্ছা, এইখানে এই যে কার্ভটা, এটা কোন পয়েন্টের জন্য এই কার্ভটা? দিস ইজ ফর দি সেন্টার লাইন, these are for points below the center line or CZ of the loaded area. এইখানে দেখো এই সেন্টার লাইনটা ছিল এই ভার্টিক্যালি এই জায়গায়, শুধু সেটা ওখানে প্লট করা হচ্ছিল। কিন্তু আমরা যদি এই স্ট্রিপের অন্যান্য পয়েন্টে আরো দেখি, পয়েন্টের নিচে, সেই ক্ষেত্রে দেখো একই পরিমাণ স্ট্রেস, কিন্তু সেন্টার লাইনে এটা এই ডেপথে, এইখানে এটা আরো কম ডেপথে। তো আমরা যত কম স্ট্রেস চিন্তা করবো, প্রেসার বাল্বটা তত বাড়বে, এরকম বাড়বে। ইটস কল্ড এ বাল্ব, প্রেসার বাল্ব, বিকজ অফ ইটস শেপ। আমরা যে ইলেকট্রিক বাল্ব দেখি সেটা এরকম শেপের, সেইখান থেকে এটাকে বাল্ব বলা হচ্ছে। বাট দিস আর অ্যাকচুয়ালি লাইন্স অফ ইকুয়াল স্ট্রেস আর সেম স্ট্রেস, অথবা তুমি এটাকে স্ট্রেস কন্ট্রোল ও বলতে পারো। এই প্রেসার বাল্বের ইয়ে থেকে we can understand the influence zone below a loading surface. যে এখানে আমি একটা লোড চাপালাম, তার নিচের ইনফ্লুয়েন্সটা কত দূর পর্যন্ত সিগনিফিকেন্ট হবে। এই বাল্বটা যত দূরে যাচ্ছে, দেখো প্রেসার কন্ট্রোলটা কমে যাচ্ছে, আকারে বড় সেটা নিচে, কিন্তু সেখানে স্ট্রেস কম, যত দূরে যাবো স্ট্রেস কম। এখান থেকে সেটা আমরা একটা ধারণা করতে পারি। পাশের ফিগারে এখানে এই প্রেসার বাল্বকে দেখানো হয়েছে ফর এ স্কোয়ার ফুটিং অন দ্য লেফট এন্ড ফর এ কন্টিনিউয়াস ফুটিং অন দ্য রাইট। এইখানে খেয়াল করে দেখো, এই পাশের অংশটা, বাঁ দিকের অংশটা ফর স্কোয়ার ফুটিং, যেটা এই প্রেসার বাল্বের হাফ আঁকা হয়েছে। সো এটাকে সিমেট্রিক অন্য পাশে আঁকলে এরকম পুরো বাল্বটা হবে। আর ডান পাশে যেটা আঁকা হয়েছে সেটা কন্টিনিউয়াস ফুটিং বা স্ট্রিপ ফুটিং, সেটার ক্ষেত্রে প্রেসার বাল্বগুলো, এখানে ম্যাগনিটিউড গুলো দেখানো আছে, সিগমা জি বাই কিউ, এই রেশিওটা, ম্যাগনিটিউডটা এখানে দেখানো আছে।
অবভিয়াসলি নিচের বা বাইরের বাল্বগুলো সেগুলোতে সিগমা জি বাই কিউর মান হবে কম, কারণ এখানে প্রেশার ইনক্রিজ কম, আর যত কাছে আসবো সেটা বাড়বে। তো নিচের থেকে দেখো উপর দিকে বাড়ছে। এখানে যেটা খেয়াল করার মতো, বাঁদিকের যেটা স্কোয়ার ফুটিং আছে, হ্যাঁ, এই স্কোয়ার ফুটিং এর ডাইমেনশন দ্যাট ইজ ক্যাপিটাল বি, এখানে হাফ দেখানো আছে বি বাই 2, সেটাকে বলা হচ্ছে স্মল বি, হাফ অফ দি one of its side, one of its side. এবং এখানে এই যে ভার্টিক্যাল স্কেল, সেখানে দেখো এটা 4b, মানে 4b বললে এটা যেহেতু হাফ, বি স্মল বি যেহেতু হাফ, তাহলে পুরো উইডথ হিসেবে বললে এটা কত দাঁড়াবে? 2 টাইমস দ্য উইডথ, 2b। সে জায়গায় এসে তার কাছাকাছি এসে দেখা যাচ্ছে সেন্টারে স্ট্রেসটা অ্যাবাউট 1%, 10%, 0.1, sigma z by q 0.1, তার মানে এটা 10%। এটা কার জন্য? এটা স্কোয়ার ফুটিং এর জন্য। কত ডেপথে যে? সেটা হচ্ছে টুয়াইস ইটস সাইজ। হ্যাঁ, অর্থাৎ আমি যদি 2 মিটার একটা ফুটিং চিন্তা করি, তাহলে 4 মিটার, অ্যাবাউট 4 মিটার ডেপথে, 4 মিটার একটু বেশি, সেই ডেপথে যে আমার স্ট্রেস ইনক্রিজ কমে যাবে, কম হবে। দিস আর ইম্পর্টেন্ট। তুমি এটাকে, এই যে আমি তোমাকে ইনফরমেশন গুলো দিচ্ছি, এটা তুমি কোথায় কাজে লাগাবা, ইটস আপ টু ইউ। তোমাকে বেসিক ইনফরমেশন দেওয়া হচ্ছে। ধরো তুমি রাস্তার নিচে একটা সোয়েল লাইন বসাচ্ছ, তোমার রাস্তার উপরে ট্রাফিক লোড আছে, তুমি কত ডেপথে বসাবা সেটা বিভিন্ন কনসিডারেশন থেকে আসে। নিশ্চয়ই তোমার সোয়েল লাইনের স্লোপ, দুই এন্ডের এলিভেশন, সেগুলো এক ম্যাটার্স। এট দ্য সেম টাইম তোমার সেটার উপরে লোড কতটা আসবে, তুমি সেই লোডটাকে রিডাকশন করতে পারবা কিনা, যত নিচে দিবা তত স্ট্রেস কম আসবে। তো সেগুলো তুমি ইনফরমেশন কাজে লাগাতে পারো সেইখানে, এরকম যে কোনো বাইরের স্ট্রাকচার তৈরি করতে। এটা শুধু বাইরের স্ট্রাকচার নয়, তোমার ফুটিং এর ইনফ্লুয়েন্স জোন, অর্থাৎ তুমি একটা ফাউন্ডেশন তৈরি করছো, তার নিচে কত ডেপথ পর্যন্ত তুমি সয়েল ইনভেস্টিগেশন করবা। তুমি তো নিশ্চয়ই সয়েল যত খুশি ডেপথ পর্যন্ত নিচে যাবা না, সেটার জন্য সময়, কস্ট দুটোই লাগবে। সো কতটুকু পর্যন্ত তোমার দেখা দরকার, তার মানে হচ্ছে তোমার ইনফ্লুয়েন্স জোনটা জানা দরকার, সেটা সম্পর্কে ধারণা দরকার। তো সেখানেও তুমি ইনফরমেশনটা ব্যবহার করতে পারো। এইরকম যেখানেই আরো প্রয়োজন হোক, হ্যাঁ, তুমি যেহেতু এটা জানো যে ইনফ্লুয়েন্স জোন, সেখানে তুমি কাজে লাগাবে। আর এই যে প্রেসার কন্ট্রোল যেটা বললাম, যে একটা স্কোয়ার ফুটিং এর জন্য 2 টাইমস ইটস ডাইমেনশন, সেইখানের যে একটু নিচে 10%। এর বাইরে কি, এর ভিতরে কি, এই বাল্বের ভিতরে কি? এর বাল্বের ভিতরে প্রেসার 10% এর চেয়ে বেশি, আর এই কন্ট্রোলের বাইরে প্রেসার 10% এর চেয়ে কম। তো আমরা তখন ধরে নিতে পারি যে এখানে এসে 10% এর বাইরে, দ্যাট ইজ ইনসিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন প্রেসার। আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা। সেরকম তুমি একটা রোড বানাচ্ছ, এমব্যাঙ্কমেন্ট বানাচ্ছ, একটা এয়ারফিল্ড বানাচ্ছ, রানওয়ে বানাচ্ছ, প্রত্যেকটা জায়গায় তোমার উপরে লোড আছে, তোমার পেভমেন্ট লোড, তার সঙ্গে এয়ারক্রাফটের লোড বা ভেহিকেলের লোড। তো সেগুলো সম্পর্কে তুমি তারপরে তুমি সিদ্ধান্ত নাও যে তোমার কতটুকু পর্যন্ত সিগনিফিক্যান্ট, কত নিচ পর্যন্ত দেখা দরকার। তার নিচে হয়তো ইভেন সফট লেয়ার থাকলেও সেই লেয়ারে তো ইনফ্লুয়েন্স যাচ্ছে না। আর স্ট্রিপ লোডের বেলায় কি, এটা আমরা বললাম স্কোয়ার লোডের বেলায়। আর স্ট্রিপ লোডের বেলায় কি হচ্ছে, ডান পাশটা সেটা দেখানো আছে কন্টিনিউয়াস ফুটিং বা স্ট্রিপ লোড। যেমন একটা লং ওয়াল, সেটা একটা এমব্যাঙ্কমেন্ট, ইট ইজ লং, সেটা স্ট্রিপ লোড। যদি খুব ওয়াইড এমব্যাঙ্কমেন্ট হয়, তার ক্রেস্ট যে এরিয়াটা সেটার নিচে ইউনিফর্ম লোড, স্লোপের জায়গায় ট্রায়াঙ্গুলার। এই ক্ষেত্রে তোমার দেখতে পাচ্ছি আমরা যে 0.1 এর যে কন্ট্রোল, 10% স্ট্রেস ইনক্রিজের যে কন্ট্রোল, সেটা কোন ডেপথ
সেটা যে ডান দিকে যে স্কেল দেখানো হচ্ছে সেটা দেখা যাচ্ছে 4b এর চেয়ে একটু কম। এই জায়গায় এটা ক্যাপিটাল বি মানে হচ্ছে টোটাল উইডথ অফ দ্য স্ট্রিপ। এখানে দেখানো হচ্ছে এটা স্মল বি হচ্ছে হাফ। সো টোটাল উইডথ অফ দ্য স্ট্রিপ যা তার 4 গুণ। খেয়াল করে দেখো স্কয়ার ফুটিং এর বেলায় এটা 10%, সেটা ছিল 2b মানে 4 টাইমস স্মল বি মানে হাফ। আর এটা তার সাইজ বললে 2 ক্যাপিটাল বি উইথ ডাইমেনশন যেটা তার 2 গুণ। সেই জায়গায় এই স্ট্রিপের বেলায় 10% এ আসতে কত নিচে যেতে হচ্ছে বা কত নিচে যে 10% এ আসছে সেটা হচ্ছে 4 টাইমস ইটস উইথ। এবং সেই ধারণাটা আমরা তো এখানেও পেয়েছিলাম যে স্ট্রিপে আমার হায়ার স্ট্রিপে হায়ার ডাবল। তো কাজেই তুমি একটা হয়তো ওয়াল, সিম্পল ওয়াল, আর তুমি একটা কলামের ফাউন্ডেশন দিচ্ছ, কিন্তু সেই ওয়ালের বেলায় কিন্তু তুমি হয়তো ভাবছো এটা তো মাত্র একটা ওয়াল, 5 ফুট ওয়াল, এটাতে আর কি হবে। আর একটা কলাম, সেটা তো হয়তো 2 তলা বিল্ডিং এ করছো তুমি বা একতলা একটা স্ট্রাকচারই করছো, সেটার নিশ্চয়ই হয়তো তুমি ধারণা মনে করবা যে সেটার নিচে বোধহয় বেশি স্ট্রেস বিল্ড আপ হবে, জোনটা বড় হবে। বাস্তবে কিন্তু এখানে আমাদের অ্যানালাইসিস তা বলছে না। আমাদের অ্যানালাইসিস বলছে, আমাদের ফান্ডামেন্টাল নলেজ বলছে যে স্ট্রিপের নিচে লার্জার ডেপথ পর্যন্ত ইনফ্লুয়েন্স থাকছে। যদিও সেটা একটা সিম্পল ওয়াল, তুমি যদি সেটাকে ইগনোর করো, তুমি একটা ওয়াল ফাউন্ডেশন দিচ্ছ একটা বিল্ডিং এর, সেখানে রাদার তোমার বেশি নিচ পর্যন্ত ইম্পর্টেন্ট, ডাবল। এখানে 2b আর এখানে সেটা 4b, ডাবল পর্যন্ত। তুমি যদি একটা ঘর তৈরি করো ওয়াল ফাউন্ডেশন দিয়ে, যেটা স্ট্রিপ ফুটিং এর ইকুইভ্যালেন্ট বা সেই টাইপের, সেক্ষেত্রে কিন্তু লার্জার ডেপথ পর্যন্ত তোমাকে দেখতে হবে যে সেখানে সফট লেয়ার আছে কিনা, সেখানে ম্যাটেরিয়ালের প্রপার্টি কি। সো এখানে এই তথ্য থেকে যেটা আমরা এখানে কনক্লুড করছি, thus it is enough to investigate to a depth of 2b below a square footing and 4b below a strip or continuous footing. এখন এখানে তো আমাকে স্কোয়ারের কথাটা বললাম, এই জায়গায় আমি তো রেক্টেঙ্গুলার কথা বলিনি, বাট ইফ আই নাও টেল ইউ হোয়াট উইল ইউ ডু ইফ ইউ হ্যাভ এ রেক্টেঙ্গুলার ফুটিং, তুমি কি এখানের এই ইনফরমেশন থেকে নিজে কোনো জাজমেন্ট, কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারো যে কত পর্যন্ত তাহলে দেখা উচিত, দেখলে ভালো হয়, বা ইনফ্লুয়েন্স জোনটা তুমি চিন্তা করতে পারো? এনিওয়ান? রোল 2 আছো? ইরফান? রোল 16 জুনায়েদ? জি স্যার, আছি আমি। রোল 2? জি স্যার। তুমি কি চিন্তা করতে পারছো যে আমি যদি বলি এখানে একটা রেক্টেঙ্গুলার ফুটিং সে বি বাই এল, জি, তাহলে কতটুকু পর্যন্ত আমাদের দেখা উচিত? ইনফ্লুয়েন্স জোনটা, সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স জোনটা কতটুকু পর্যন্ত হতে পারে? সেখানে কি এটাকে 2b বলবা না 2l বলবা, কোনটা বললে বেটার হয়? এল যদি তার লেন্থ হয়, বি তার উইডথ হয়, তাহলে কতটুকু দেখা হবে? 12 হবে মনে হয়। হ্যাঁ, তুমি কোনো রিজন দাঁড় করাতে পারছো? মানে দেখো, এই জিনিসগুলোই হচ্ছে তোমাদের লার্নিং এর জিনিস, এই যে তোমার চিন্তা করার ক্যাপাসিটি, সেটাই হচ্ছে লার্নিং। হ্যাঁ, মানে সেটাই তুমি আসলে অর্জন করার কথা। তুমি এখানে কোনো রেশনালিটি, রিজন দাঁড় করাতে পারছো না। দেখো, যত লম্বা হবে স্ট্রিপটা, এখানে যেমন স্ট্রিপ হলে সেটা 4b পর্যন্ত যাচ্ছে, সো যত ইলংগেটেড হবে তত আমরা বলতে পারি সেটা 2, যদি বি দিয়ে বলতে চাই তাহলে বলতে পারি যে না, সেটা 2b এর জায়গায় 3b হবে, এট বেস্ট 4b পর্যন্ত হবে, কারণ স্ট্রিপ 4b পর্যন্ত, অথবা আমরা এল পর্যন্ত, সেটা অর্থাৎ লার্জ, এইটুকু অন্তত বোধগম্য, যত রেক্টেঙ্গেলের রেশিওটা যত বড় হবে দুই সাইডের, তত নিচ পর্যন্ত সে যাবে। এবং এনিওয়ে 4b এর নিচে কি আমাদের কি দেখার দরকার আছে? না স্যার, কারণ
ইনফাইনাইটলি লং যদি হয় সেটাও তো একটা রেক্টেঙ্গেল চিন্তা করতে পারি, ইনফাইনাইটলি লং আর বি উইথ। জি সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে 4b পর্যন্ত তার ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্স 10%, এর নিচে 10%। জি স্যার, বুঝতে পেরেছি। সো এই যে জিনিসগুলো তোমরা এই জন্য তোমাদেরকে অবশ্যই বলবো যে শুধু মুখস্থ করে আসলে তুমি রিয়েল লাইফে, প্রফেশনাল লাইফে করতে পারবে না। হ্যাঁ, তুমি অন্য কোনো জব হয়তো করতে পারবে মেবি, কিন্তু অ্যাজ এন ইঞ্জিনিয়ার, অ্যাজ এ ডিজাইনার তোমাকে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করা সম্ভব হবে না যদি তোমার নিজের এই চিন্তা শক্তি তুমি চালু না হয় এবং সেটা তুমি না করো। এখানে পরের যে ফিগার সেখানে দেখানো হচ্ছে এই stress valve for different types of foundations. এইখানে বাঁ দিকেরটা this is for vertical stress below strip footing, infinitely long strip load. Strip মানে infinitely long, সেটা আসলে সেই ক্ষেত্রে এটা অনেক নিচ পর্যন্ত। এটা অবশ্য ওই ইকুয়েশন গুলো প্লট করলে এরকম ভাবে আসার কথা, বিভিন্ন এক্স এবং জেড কোঅর্ডিনেট নিয়ে প্লট করলে আসার কথা। আর জানি বই থেকে পিএন নদী আছে এরকম। এটা ভার্টিক্যাল স্ট্রেসের জন্য স্ট্রিপ লোডের, হ্যাঁ, অনেক নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে অবশ্য যদিও 0.1 কিউ বলছে কততে, এটা ধরো 6, সবগুলো 6b হওয়ার কোনো কারণ নাই, মানে কিছু একটা ভুল আছে। হ্যাঁ, কারণ 0.1 কিউটা হবে কোথায়? 0.1 কিউটা দেখো এখানে কোথায় হওয়ার কথা? এটা যদি ঠিক থেকে থাকে, এটা ফর স্ট্রিপ লোড 0.1 কিউ হওয়ার কথা আমাদের 4b এর কাছাকাছি। হ্যাঁ, 4 ফুল উইথ 4b, মানে আমি যদি স্মল বি দিয়ে বলি তাহলে 8b এর জায়গায় যে হওয়ার কথা। তো সেরকম ক্ষেত্রে এইটা এই 0.1 কিউ এটা হওয়ার কথা 8b। সামথিং মেবি এটা প্লট করলে দেখা যেতে পারে, কারণ উপরটার সঙ্গে এটা মিলছে না। এটা যদি আরেকটা বই থেকে আমি নিয়েছি, বাট আমাদের যে ইকুয়েশন আছে যেখানে এক্স এবং জেড যে কোনো একটা পয়েন্টে আমরা প্লট করতে পারি তার স্ট্রেসিং কেস, সেটা করলে এখন তো খুব ইজি। আর একটা এক্সেলে জাস্ট ইকুয়েশনটা বসিয়ে বিভিন্ন এক্স আর জি প্লট করে সেটা দেখা যেতে পারে। হ্যাঁ, কিন্তু এই যে দেখো এখানে এটা জাস্ট অন্ধের মতো তো আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, আমার কাছে এই যে একটা ডাউট তৈরি হচ্ছে। তো এটা তোমাদেরও হওয়ার কথা, সেটাই একজন রিয়েল প্রফেশনালের হবে সেটা। হ্যাঁ, ধরো তুমি তোমার বাসায় তুমি প্রেশার মাপছো একজনের, অনেকেরই তোমাদের নিশ্চয়ই এটা করতে হয়, যদিও তোমরা ডাক্তার নও, কিন্তু হয়তো তোমাদের প্যারেন্টসদের, তোমাদের ডিয়ার ওয়ান্সের কারো প্রেশার, এবং এখন তো ডিজিটাল সিস্টেমে ডায়াবেটিসের সুগার লেভেল মাপো। তো তুমি জাস্ট যেটা পাও সেটাই কি অন্ধের মধ্যে তুমি সবসময় বিশ্বাস করতে পারো? অর্থাৎ সংখ্যাটা তোমাকে স্ট্রাইক করে অনেক সময়। হ্যাঁ, তুমি জানো এটা তো 80 বা 120 মধ্যে থাকার কথা, লোয়ারটা 80 থাকার কথা প্রেশার। সো এটা যদি তুমি এর বাইরে কিছু একটা পাও, নিশ্চয়ই তোমার মনে সেটা স্টার্ট করার কথা, বা যে পার্সন সেটা দেখছে, তাই না? নাকি কি বলো, কি মনে করো? হ্যাঁ, এবং এই জিনিসটা যদি না হয় তাহলে আমরা বুঝি ইনসেন্সিবল পার্সন। তো এইখানে এটা সামথিং আমার মনে হচ্ছে ওটার সঙ্গে একটা মিসম্যাচ দেখাতে পারে। এবং রিয়েল লাইফেও তাই, তোমাদের কাছে যখন কোনো প্যারামিটার, কোনো ইকুয়েশন, কোনো কোয়ান্টিটি আসে, তো তোমার যদি সেই ধারণা না থাকে, তোমার যদি সেই চোখ কান করা না থাকে, তোমার যদি চিন্তা করার ক্যাপাসিটি না থাকে, দেন সংখ্যা এটা কি 1 হলো না 100 হলো না 1 লাখ হলো, ইট ডাজন্ট ম্যাটার টু ইউ এট অল। এই জন্য বলছি যে এখনকার সময়ে আমরা কম্পিউটার বা ক্যালকুলেটর ব্যবহার করি বটে, কিন্তু সে আমাকে কি দিচ্ছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেই জিনিসটা সম্পর্কে ধারণা বা এটা অ্যাকসেপ্টেবল কিনা এই জাজমেন্ট করতে পারে। কারণ গার্বেজ ইন গার্বেজ আউট, তুমি কম্পিউটারে একটা ভুল ডাটা দিলে সেখানে নিউমেরিক্যাল এরর হতে পারে, কম্পিউটেশনাল এরর হতে পারে, আমার ইকুয়েশনের এরর হতে পারে, বিভিন্ন রকমের এরর হয়। এই জন্য এই যে ফান্ডামেন্টাল নলেজ গুলোর কোনো বিকল্প নাই। হ্যাঁ, এটা হয়তো প্লট করে দেখতে পারো, তো আমি তোমাদেরকে এটা ইয়েও দিতে পারি,
অ্যাসাইনমেন্টও থাকতে পারে। এখানে ডান পাশে যেটা দেখানো হচ্ছে দেখো, দিস ইজ দি শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস এটাও কিসের একটা স্ট্রিপ লোডের ক্ষেত্রে শিয়ার স্ট্রেসের কন্ট্রোল। এটা ছিল ভার্টিক্যাল স্ট্রেসের কন্ট্রোল, আর এটা হচ্ছে শিয়ার স্ট্রেসের কন্ট্রোল। শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে দেখো এটা কত, এখানে অবশ্য কিউ বাই পাই, কিউ বাই পাই, পাই দিয়ে 3.14 দিয়ে ভাগ করলে এটা 0.1 এবং কত 0.5 ডিভাইডেড বাই 3.14, এটা করলে দাঁড়ায় 0.15। হ্যাঁ, আর 0.4 এটা করলে দাঁড়ায় 0.12। সো এই 0.4 এরকম লেভেলে এসে দেখা যাচ্ছে এটা 0.1 to 10 বা আরেকটু নিচে 0.3। হ্যাঁ, এখানে এসে 10% এর দিয়ে দাঁড়াবে। হ্যাঁ, about 10% influence দাঁড়াবে, 10% of Q, 0.3 divided by 3.1 করলে এটা। তো এই ক্ষেত্রে শিয়ার আমাদের হয়তো সেটেলমেন্ট ক্যালকুলেশনের সময় যে এই 10% বা সে 5% তার নিচের লেয়ার গুলো আমাদেরকে আর সেটেলমেন্ট হিসাব করার প্রয়োজন পড়ে না। কিন্তু আমার বিয়ারিং ক্যাপাসিটি যখন দেখবো সেক্ষেত্রে আবার শিয়ার স্ট্রেস ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমার এখানে ইনফ্লুয়েন্স জোনটা কতটুকু, সেই এখানে কতটুকু আছে 2B, আর এটা যদি 10% এর নিচে যায় সেটা আরো নিচে যাবে, হয়তো 4B 6B এরকম নিচে। এক্ষেত্রে এটা সার্কুলার লোডেড এরিয়া ক্ষেত্রে এই যে 0.1 কিউ, এটা দেখা যাচ্ছে 2 ডায়ামিটার 2D, ওখানে ছিল 2B, এখানে ঠিকই আছে। এখানে আমরা যেটা বলেছিলাম যে 10% এর ক্ষেত্রে স্কয়ার সার্কুলার মোটামুটি কাছাকাছি হবে 2B, B এর জায়গায় D ডায়ামিটার একই সেম, একই হচ্ছে এটা अबाउট 2D হচ্ছে। আর এই সার্কুলার, এটা হচ্ছে সার্কুলার এরিয়া, ওকে, এটা সার্কুলার এরিয়া এবং তাতে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস সেটা দেখো, শিয়ার স্ট্রেসটা কোথায় সেটা অবশ্য আরো কম ডেপথে। একটা জিনিস তাহলে বোঝা যাচ্ছে এই দুটো থেকে যে ম্যাক্সিমাম মানে শিয়ার জোনটা যে ভার্টিক্যাল স্ট্রেস ইনক্রিজটা বেশি ডেপথ পর্যন্ত যাচ্ছে। এখানে এইটুকু অন্তত ক্লিয়ার যে ভার্টিক্যাল স্ট্রেস ইনক্রিজটা লার্জার ডেপথ পর্যন্ত যাচ্ছে, সিগনিফিক্যান্ট হচ্ছে। শিয়ার স্ট্রেস ইনক্রিজটা কম ডেপথ, দেখো এখানে 0.1 কিউ, সেটা কোথায় অ্যাবাউট 2D, আর সেই 0.1 কিউ সেটা কোথায়, সেটা আছে অ্যাবাউট D এর একটু বেশি, 1.5 D এর কম। সো এবং এই দুটোর ক্ষেত্রে তাহলে আমরা যদি ভার্টিক্যাল স্ট্রেস ইনক্রিজের সিগনিফিকেন্সটা নেই, বিচার বিবেচনায় নেই, তাহলে সিগনিফিকেন্ট জোন এটা হায়ার, ভার্টিক্যাল স্ট্রেসের বেলায় হায়ার, এবং সেইটুকু পর্যন্ত আমরা যদি সয়েল ইনভেস্টিগেশন করি বা সেই লেয়ারগুলো প্রপার্টি বিবেচনা করি তাহলে এনাফ হবে শিয়ার স্ট্রেসের জন্য। পরে যেটা আছে সেটা হচ্ছে there are other approximate methods. আমরা এই যে পয়েন্ট লোডের এটা সেটাকে আরো অন্যান্য ভাবে ব্যবহার করতে পারি, যেমন ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড। আমরা কোনো একটা এরিয়া তাকে কতগুলো সাবডিভিশন করে নিয়ে প্রত্যেকটা এরিয়াকে লোডটাকে একটা কনসেন্ট্রেটেড লোড হিসেবে চিন্তা করতে পারি। তার সিজিতে মূলত সিজি মেকানিক্সে পড়ে এসছে, একটা ইরেগুলার এরিয়ার সিজিও বের করা পড়ে এসছে, একটা রেক্টেঙ্গেল বা স্কোয়ারের জন্য তো এটা আরো খুব সহজ। হ্যাঁ, তার ডায়াগোনাল দুটোকে ইন্টারসেক্ট করলেই সেই পয়েন্টটা সিজি। সো এরকম সেই পয়েন্টগুলোতে আমরা এটা কনসেন্ট্রেটেড লোড হিসেবে বিবেচনা করতে পারি, এবং বুজিনেস্কের যে সলিউশন আছে পয়েন্ট লোডের জন্য, সো সেটা ব্যবহার করে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে এগুলোর ইন্ডিভিজুয়াল পয়েন্ট লোডের জন্য এখানে যে ইনফ্লুয়েন্স সেটা বের করে আমরা সাম করতে পারি, যেটা প্রিন্সিপাল অফ সুপারপজিশন। সো এইভাবে দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে। এখানে একটা এক্সাম্পলও করা আছে পারানি কুমারের বই থেকে, সেটা বলবো। আরেকটু কমন তোমরা ব্যবহার করেছো অলরেডি, হয়তো যারা সেটেলমেন্ট ক্যালকুলেশন করেছো, আমাদের কোনো একটা প্রবলেম সেটা ছিল, আমরা বলি যে লোড ডিসপারশন মেথড, 2:1 লোড ডিসপারশন, অর্থাৎ আমি সয়েল সারফেসের উপরে
একটা লোড চাপালাম, সেটা আমরা ধরে নিচ্ছি যে তার বিয়ারিং এরিয়াটা 2 ভার্টিক্যাল 2 হরাইজন্টাল এই রেশিওতে বেড়ে যাচ্ছে বিয়ারিং এরিয়াটা। তাই পেয়েছো কি এটা সেটেলমেন্ট প্রবলেমে ছিল তো এক জায়গায়? জি স্যার, একটা এক্সাম্পল। কি বলো কেউ? জি স্যার, পেয়েছি। হ্যাঁ, পেয়েছো। তো সেটাও ওয়ান অফ দ্য ওয়ে, যেটাকে আমরা 2-to-1 লোড ডিসপারশন মেথড বলি বা শুধু লোড ডিসপারশন মেথড বলি। তো সেটা যদি তুমি কল্পনা করো, তাহলে দেখো উপরে তুমি লোডটা চাপিয়েছো এরকম জায়গায়, এটা যদি একটা রেক্টেঙ্গেল বা স্কোয়ার এরিয়া হয়, লোডেড এরিয়া হয়, তাহলে তুমি চিন্তা করতে পারো, কল্পনা করতে পারো যে এটা এইভাবে বেড়ে যাচ্ছে বিয়ারিং এরিয়া যে কোনো একটা ডেপথে, তাই না? তো রেক্টেঙ্গেল বা স্কোয়ার হলে সেটা এরিয়াটা সব দুই দিকেই বাড়বে। একটা যদি সার্কুলার লোডেড এরিয়া হয়, সেটা ডায়ামিটারটা সব দিকে বাড়বে এরকম। আর যদি স্ট্রিপ লোড হয়, তাহলে স্ট্রিপ লোড তো এটা পারপেন্ডিকুলার ডিরেকশনে ইনফাইনাইট লেন্থ, সেই ক্ষেত্রে শুধুমাত্র দুটো সাইড বাড়বে। এবং এই জায়গাগুলোতে আমাদের একটা অ্যাজাম্পশন থাকে, আমরা যে এরিয়াটাকে ধরে নিচ্ছি, এরিয়া এই লোডটাকে ভাগ করে এখানে স্ট্রেসটা বের করছি নিচে অন্য একটা এরিয়ার উপরে, সেই জায়গায় আসলে একটা এভারেজ স্ট্রেস বের করছি। কারণ সত্যিকার অর্থে এর মাঝখানে স্ট্রেসটা বেশি, সাইডে কম, তাই তো? সেটাই তো আমাদের এই স্ট্রেস বাল্বগুলিও তো তাই দিচ্ছে যে আমার সাইডে স্ট্রেস কম, হ্যাঁ, মাঝখানে বেশি কোনো একটা। এটাও আমরা ব্যবহার করে থাকি, এবং এটা তুমি এই ফর্মুলাগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এই কনসেপ্টটা যদি বুঝে থাকো, তুমি নিশ্চয়ই বুঝতে পারো যে বি বাই বি একটা স্কোয়ার ফিটিং হলে তার নিচে জেড ডেপথে কত দাঁড়াবে, 1:2 হিসাবে বাড়লে, আমি একটা ক্রস সেকশন যদি হিসেবে দেখি, এইদিকে জেড ডেপথের জন্য এখানে জেড বাই 2 বাড়বে, এইদিকে আবার জেড ডেপথের জন্য জেড বাই 2 বাড়বে। সো এই ডাইমেনশনটা টোটালি বাড়বে জেড বাই 2, বা এদিকে টোটাল দুটো মিলে জেড বা জি হবে। সো বি প্লাস জি, অন্য পারপেন্ডিকুলার ডিরেকশনও বি প্লাস জি। সো স্কোয়ার এর ক্ষেত্রে এটা বি প্লাস জি স্কোয়ার হচ্ছে হবে তার এরিয়া জি ডেপথ। আর ওখানে উপরে যে লোড, এটা যদি ডাইমেনশন বি হয়ে থাকে, অথবা এখানে ডাইমেনশন বি হয়ে থাকে, যদি স্কোয়ার হয়ে থাকে, তাহলে বি স্কোয়ার। সো বি স্কোয়ার এরিয়া কিউ, কিউ বি স্কোয়ার বাই, এটা হচ্ছে তার বিয়ারিং এরিয়া। একইভাবে এটাকে তুমি এক্সটেন্ড করতে পারো, যদি এটা রেক্টেঙ্গুলার হয়, তাহলে বি ডাইমেনশনটা বাড়বে বি প্লাস জেড, আর এল এর যে দিকে সেই দিকে বাড়বে আবার এল প্লাস জেড, এবং উপরে যে লোড সেটা হবে কিউ টু এরিয়া অফ বি ইনটু এল। স্ট্রিপ লোডের ক্ষেত্রে ইউনিট লেন্থ চিন্তা করবো, সো সেই দিকে এটার এরিয়া হবে বি ইনটু 1, আর তখন শুধুমাত্র একটা ডাইমেনশনই বাড়বে, কারণ স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশন এটা ইনফিনিটি, সেদিকে আমরা শুধুমাত্র ইউনিট চিন্তা করছি, সেখানে বি প্লাস জেড হবে। সার্কুলার হলে তার ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে, এরকম ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে, সো সেই ডায়ামিটার কত হবে, বি প্লাস জেড স্কয়ার। এখানে নিশ্চয়ই এখানে পাই বাই 4 ছিল, এখানেও পাই বাই 4 ছিল, পাই বাই 4 ক্যান্সেলস আউট। সো এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। মুখস্থ করে ব্রেনের উপরে চাপ সৃষ্টি করার চেয়ে জিনিসটা বুঝলে এমনিতেই সহজ। এইভাবে করেও আমরা কোনো একটা এরিয়ার উপরে স্ট্রেস বের করে থাকি, সেটা দিয়েও সেটেলমেন্ট ক্যালকুলেট করতে পারি আমাদের বিয়ারিং ক্যাপাসিটির জন্য, সেটা ব্যবহার করতে পারি। এখানে জেনারেল কমেন্ট দেওয়া আছে লোড ডিসপারশন মেথড। স্যার ইউনিফর্ম স্ট্রিপ, তোমার কথাটা আমি শুনতে পাইনি স্যার। ইউনিফর্ম স্ট্রিপ লোডে স্যার নিচে স্যার বি প্লাস জেড, স্যার শোনা যাচ্ছে এখন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো, শুনতে পাচ্ছি, হ্যালো, আমি শুনতে পাচ্ছি, বলো। স্যার ইউনিফর্ম স্ট্রিপ লোডে স্যার নিচে স্যার প্লাস জেড, তারপরে 1 প্লাস জেড হওয়ার কথা ছিল না স্যার, এখানে ইনটু দিয়ে দিয়েছে। আচ্ছা 1 প্লাস জেড হবে কি না, 1 প্লাস জেড হওয়ার কথা ছিল। ঠিক আছে, হ্যাঁ এই কনফিউশনটা অন্য কারো হচ্ছে কি না স্যার, 1টাকে ইউনিট, হ্যাঁ দেখো এইটা তো লং পারপেন্ডিকুলার ডিরেকশনে, এইদিকে তো লম্বা, সো ওই ডিরেকশনে আসলে ইনফ্লুয়েন্স কি হবে, এটা তো লং, প্রত্যেকটা সেকশন তার পাশের সেকশন
সেখানে তো রেজিস্ট করছে, ওইদিকে কি বিয়ারিং এরিয়া বাড়বে? লং হওয়ার কারণে সেই ডিরেকশনে বাড়বে না। এটা তুমি যদি এসএমএন নলেজ চিন্তা করো, এটা হচ্ছে ওইটাকে বলি আমরা প্লেইন স্ট্রেইন কন্ডিশন। কেমন? সেটা ইভেন তুমি যদি এই লোডের জন্য খেয়াল করো, এখানে তুমি লোড বাড়াতে থাকো, এই নিচের সয়েলটা এটা কি এই ডিরেকশনে মুভ করবে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। করবে কি আসলে? ওইদিকে তো কনস্ট্রেইনড, হ্যাঁ, তো এর এদিকে তো লম্বা একটা পার্টিকেল আরেকটা পার্টিকেল, তাকে তো ওইদিকে মুভ করতে দিচ্ছে না। কেমন? এটা যদি ফেলও করে তাহলে কোন দিকে যাবে? এদিকে সয়েল পার্টিকেল এদিকে যাবে, এই নিচের সয়েল পার্টিকেল এদিকে যাবে। সো সেজন্য এখানে এটা আসলে এই ওয়ান পারপেন্ডিকুলার ডিরেকশনে, স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে আমরা ইউনিট লেংথ বিবেচনা করলেই চলবে, এবং সেইটা বাড়বে না, সেই জায়গার এরিয়াটা বাড়বে না। কেমন? সো এখানে আর কিছু নেই আজকে। এখানে যেটা লাস্ট একটা কমেন্ট দেওয়া ছিল ডিসপারশন মেথডের উপরে, যে এই ডিসপারশন মেথডটা যত খুশি ডেপথের জন্য ইউজ করা উচিত না। এটা দিস রেজাল্টস it can be used for depths less than 2.5 times the width. কেন? কারণ তোমার এখানে এই স্ট্রেসটা তো আসলে ইউনিফর্ম না, আমরা এটাকে ইউনিফর্ম হিসাবে এরকম ভাবে হিসাব করছি। বাস্তবে তো এর নিচে স্ট্রেসটা এদিকে কম, এখানে মাঝখানে বেশি, তারপরে এরকম এই ড্যাশ লাইনের মতো। তো সেটাকে আমরা একটা এভারেজ স্ট্রেস হিসাবে চিন্তা করছি। তো এটা খুব বেশি ডেপথের জন্য এটা ব্যবহার করাটা ঠিক হবে না। at greater depths error increases. তো সেই at greater depths তাহলে কোন মেথড ব্যবহার করব? সেক্ষেত্রে তাহলে এই যে অন্যান্য আরো মেথড যেগুলো আমরা যে ইকুয়েশন সেগুলো ব্যবহার করতে পারি। তোমাদের কোনো প্রশ্ন? তোমাদের কারো কোনো প্রশ্ন? কারো কিছু জিজ্ঞেস করার নাই? ওকে, যদি তা না থেকে থাকে তা ফাইন। এই প্রবলেম এটা দেখো, এটা প্রিন্সিপাল অফ সুপারপজিশন ব্যবহার করে বিভিন্ন এরিয়া থেকে একটা বড় এরিয়াকে আমরা স্মল, এখন এটা অনেক সহজ আরো, বিকজ when you use the computer you can make a program, এবং সেক্ষেত্রে ছোট ছোট এরিয়াতে ভাগ করেও করতে পারো, ডাইরেক্ট ইন্টিগ্রেশন অ্যাভয়েড করে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে এখানে ক্লাস শেষ করছি। আর আগামী ক্লাসে তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে আগামী ক্লাসের পরে। ওকে, roll 31 Farzanul আছো? roll 31, roll 30 Sanjida, roll 83 সাদিয়া, তুমি আছো কি? ও অসুস্থ বলেছিল এর আগে নাকি? ক্লাস টেস্ট দেয়নি? অন্য কেউ রেসপন্ড করো দেখি। রোল 83। হ্যাঁ স্যার, ও ক্লাসে নাই, জয়েন করতে পারেনি না? আচ্ছা, সে কি এখনো অসুস্থ? রোল 36 নিশাদ, আরো কিছু সমস্যার কথা বলেছিল। এনিওয়ে, তোমাদের সহপাঠীরা সবাই ভালো আছে? তোমরা খোঁজ খবর রাখো নাকি? সবাই হয়তো সবারটা জানো না, বাট অ্যাটলিস্ট কারো না কারো তো ক্লোজ কয়েকজন থাকে। সহপাঠীরা সবাই ভালো আছে? তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আর তোমাদের কাছে আমিও দোয়া চাই, আমি যাতে সুস্থ থাকি সেটা দোয়া করো। তো এটা আজকে এখানে শেষ করছি। ভালো থাকো সবাই, ক্লাসে আবার। আসসালামু আলাইকুম। Assalamualaikum. Thank you, sir. Recording